নির্বাচনে দুটি দলকে জয়ী করতে কাজ করবে সরকার, সন্দেহ মির্জা আব্বাসের। আশা দেশপ্রেমিক দলকে ভোট দেবে আওয়ামী সমর্থকরা। বিএনপি প্রার্থী ঘোষণার পর বিভিন্ন জায়গায় মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ সংঘর্ষ, দলীয় সিদ্ধান্তে আস্থা রাখার পরামর্শ। মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধ নয় বলেন জামায়াত আমির। কিছুদিনের মধ্যে ঘোষণা হবে চূড়ান্ত প্রার্থী। নির্বাচনী আইন সংশোধন নিয়ে ক্ষোভ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। কালো টাকার প্রভাব বন্ধ করা সহ ইসির 33 দফা প্রস্তাব। নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ অপেশাদার আচরণ করলে ব্যবস্থা, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুজব প্রতিরোধের আহ্বান। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় বলছে টিআইবি। জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান। এবং জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচিতে অনড় শিক্ষকরা। দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমার্শন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা করার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। চাঁদপুর, মেহেরপুর ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও যানবাহনে ভাঙচুর করেছে তারা। এসব আসনের সিদ্ধান্ত পরিবর্তন করতে দলের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তবে বঞ্চিতদের হতাশ না হয়ে দলীয় সিদ্ধান্তে আস্থা রাখার পরামর্শ দিয়েছেন দলটির সিনিয়র নেতারা। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। চাঁদপুর ৪ আসনে জেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রার্থী না করায় মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ফরিদগঞ্জে। উপজেলার 15টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয় পৌর বাস স্ট্যান্ডে। পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা চাঁদপুর মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। কার বদলতে কিভাবে কোন তদবিরে উনি পুনরায় মনোনয়ন পেতে যাচ্ছেন বলে আমরা শুনেছি। এই স্বৈরাচারের দোসরকে যদি ফরিদগঞ্জে মনোনয়ন দেওয়া হয় তাহলে এই ফরিদগঞ্জের আসনটি বিএনপির হাতছাড়া হতে পারে। আমরা ফরিদগঞ্জের এই আসনটি ধানের শীষের প্রতীকে ফরিদগঞ্জে মনোনীত করতে চাই। এই আলোকে আমাদের আন্দোলন। একই দিনে মেহেরপুর 2 আসনেও মনোনয়ন ঘিরে দেখা যায় উত্তেজনা। সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে এবারও প্রার্থী করায় প্রতিবাদ মিছিল সমাবেশ করে জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকরা। তাদের দুঃসময়ে বিএনপি নেতাকর্মীদের আগলে রাখেন মিল্টন, অথচ তাকে এবার প্রার্থী করা হয়নি। অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলম চৌধুরীকে মনোনয়ন না দেয়ায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির 4 নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি। সোমবার গভীর রাতে দলের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জানান, দুটি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে আছে। আগামী নির্বাচনে জামায়াত ইসলামী ও এনসিপিকে জয় পেতে সরকার অনৈতিক কাজ করবে বলে সন্দেহ প্রকাশ করেছেন মির্জা আব্বাস। এ সময় আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফরুক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় খোকার ছেলে ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে দোষারোপ করেন। জানান, সাদেক হোসেন খোকাকে কারাগারে বন্দী রেখে চিকিৎসার সুযোগ না দেওয়ার কথা। ওনার মৃত্যুর ঠিক আগ দিয়ে আমরা ওনার পাসপোর্টের আবেদন করি। উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু খুনি স্বৈরাচারী হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। ওনার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, পরিবার পরিজন, বন্ধু, পাড়া প্রতিবেশী কারোর সাথে শেষ দেখাটি করতে দেয় নাই। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনা করেন তিনি। সেই চিন্তা তারা করছে না। অর্থনীতি 12টা বাজুক, মানুষ না খেয়ে মারা যাক, তাদের কিছু আসে যায় না, কিন্তু তাদের দাবিটাই মানতে হবে। তাদের দাবিটাই মানতে হবে। আজকে সরকারকেও বলবো, যদি দাবির অগ্রগতি কারো ভূমিকা থাকে
তাহলে সেটা একমাত্র বিএনপি দাবি করতে। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দলকে প্রতীক দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা না থাকার। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, ওরা যা বলে, ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক, আমি প্রমাণ করে দিলাম আপনাদের। এ সময় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট জামায়াতের দিকে যাবে না বলেও ব্যাখ্যা দেন তিনি। নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীকের জয়লাভ নিশ্চিতে কাজ করার আহ্বান জানান মির্জা আব্বাস। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। বিএনপি যে 237 আসনে প্রার্থী দিয়েছে, এসব আসনে একাধিক প্রার্থী থাকলেও জনসম্পৃক্ততা প্রাধান্য দিয়েই নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। দলে জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি সুযোগ দেওয়া হয়েছে তরুণদেরও। তবে বঞ্চিতদের হতাশ না হয়ে দলীয় সিদ্ধান্তে আস্থা রাখার পরামর্শ দিয়েছেন দলটির সিনিয়র নেতারা। নিয়াজ মুর্শিদের রিপোর্ট। সোমবার দিনভর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিল নির্বাচনী আমেজ। তবে কারা হাতে পাচ্ছে বিএনপি থেকে আগামী সংসদ নির্বাচনের টিকিট, এ নিয়ে সারা দেশের নেতাকর্মীদের মাঝেও ছিল উৎকণ্ঠাও। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 237 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিএনপি। এবারের প্রার্থীদের তালিকায় জ্যেষ্ঠ প্রার্থীদের পাশাপাশি স্থান পেয়েছে তরুণরাও। যদিও বিএনপি আগে থেকেই জানিয়েছিল নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রাধান্য দেওয়া হবে তরুণদের। প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকলেও দীর্ঘদিনের লড়াই সংগ্রামে অংশ নেয়া আর জনসম্পৃক্ততা আছে এমন প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। নবীন প্রবীণ মিলিয়েই তো আমাদের যাত্রা। রাজনীতিতে সবার প্রয়োজন আছে, তরুণদের উদ্যম যেমন প্রয়োজন, তেমনি অভিজ্ঞতাও অনেক প্রয়োজন। আমরা বিশ্বাস করি, কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত। বিদ্রোহী প্রার্থী হওয়ার সবই কিছু না, হতেও পারে, তো ওটা আমরা ঠিক করে নেব। ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে দল যার উপর আস্থা রেখেছে তাদের পক্ষেই কাজ করার কথা জানান তারা। পাশাপাশি বঞ্চিতদের জন্য দল চিন্তা করছে। অনেক প্রার্থী ছিল, অবশ্যই অনেকেই এখান থেকে বঞ্চিত হয়েছে। দলের স্বার্থে আমরা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দলকে যাতে করে ভবিষ্যতে সফল করা যায় সে ব্যাপারে সকলে মিলেমিশে কাজ করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক হয়ে কাজ করার কথা জানান মনোনীতরা। প্রতিটা মানুষ প্রত্যেকটি ভাইয়ের সাথে ভাইয়ের মতো করে আচরণ করে প্রতিটা ভোটারের কাছ থেকে ভোট জোগাড় করতে হবে। আপনাদের এই লড়াইয়ে জিততে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কে কার সাথে থাকে ভোটের মাসে, এগুলোর মধ্যে দিয়ে এবং আগামী দিনে আন্দোলন সংগ্রামের প্রয়োজনে গণতন্ত্রের জন্য আরো আন্দোলন করার যদি প্রয়োজন হয় সেটা করবে। মনোনীত প্রার্থীরা আগামী নির্বাচনে ধানের শীষকে জিতিয়ে দেশের হাল ধরবেন এমন প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। 1 বছর আগে জামায়াত জাতীয় নির্বাচনী সম্ভাব্য প্রার্থী ঘোষণা দিয়েছে। জোটের সিদ্ধান্ত নিয়ে কিছুদিনের মধ্যেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যেই মতানৈক্য হোক, তবে মতবিরোধ না হোক। মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য। মঙ্গলবার সকালে পবিত্র ওমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে সব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, যেসব প্রবাসীরা এখনো ভোটের নিবন্ধন তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি তাদের ভোটাধিকার রেজিস্ট্রেশনের মেয়াদ আরও 15 দিন সময় বাড়ানোর আহ্বান জানান তিনি। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে। একই কমিটির সেক্রেটারি করা হয়েছে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। এতে বলা হয়, 2026 সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয় ও মনিটরিং এর লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো নুডলস খান নাই। উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার, যেখানে বলা হয়েছে জোটে গেলেও নিজ দলেরই প্রতীকে নির্বাচন করতে হবে। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই অধ্যাদেশ জারি করায় কমিশনে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ নিয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করে আইন মন্ত্রণালয়, যেখানে বলা হয় জোটে গেলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। এতে আরও বলা হয় প্রবাসী, সরকারি চাকরিজীবী ও বন্দীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এদিকে আরপিও সংশোধন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। বলেন, ঐকমত্য কমিশনে আরপিও সংশোধনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল, কিন্তু কমিশন তা করেনি। নির্বাচন কমিশনের প্রধান স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দলগুলো, কিন্তু দেখা যাচ্ছে যে আরপিও গণপ্রতিনিধিত্ব যে আদেশ বা নির্বাচনের যে আচরণবিধি, এটা প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে দলটির পক্ষ থেকে 31 দফা প্রস্তাবনা দেয়া হয়। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরপিও ভঙ্গ করে কোনো পুলিশ কোনো প্রার্থীর পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই তাকে আইনের আওতায় নেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত করতে পুলিশদের প্রতি দিক নির্দেশনা দেওয়া হয়েছে। গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথে তার আইনি আওতায় নেওয়া আসা হবে। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। মঙ্গলবার সকালে জলবায়ু অর্থায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, গেল 2 দশকে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে 54% দুর্নীতি হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। বাংলাদেশ জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণার প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। মঙ্গলবার সকালে টিআইবির প্রধান কার্যালয়ে এই গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে তুলে ধরা হয় 94টি সুপারিশ। 100 কোটি টাকা অর্থাৎ 248। সংবাদ সম্মেলনে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, যারা দুর্নীতিতে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, না হলে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। যেহেতু জলবায়ু অর্থায়নে বিশাল ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে, সুশাসনের ঘাটতি হয়েছে, সেই কারণে জলবায়ু অর্থায়নের
যে প্রণোদনা, যে উদ্দেশ্য, সেটাকে কোনোভাবে অবমূল্যায়ন করার সুযোগ নেই। এই খাতে বরাদ্দ আরো বাড়াতে হবে আমি মনে করি। জলবায়ু খাতে প্রতি বছর $12 মিলিয়ন প্রয়োজন, যেখানে গেল 2 দশকে ডলারে এসেছে $1.2 মিলিয়ন, যার মধ্যে 54% দুর্নীতি হয়েছে, যার পরিমাণ প্রায় 2000 কোটি বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের জন্য মোট প্রতি বছর দরকার হচ্ছে $12 বিলিয়ন করে। সেই জায়গায় আমরা 2003 থেকে 2024 পর্যন্ত মোট পেয়েছি $1.2 বিলিয়ন, যার মধ্যে বাংলাদেশের নিজস্ব অর্থ হচ্ছে $458 মিলিয়ন এবং বাকিটা অর্থাৎ 801 হচ্ছে $1 মিলিয়ন হচ্ছে বৈদেশিক সূত্রে প্রাপ্ত। জলবায়ু ট্রাস্ট আইন সহ সংশ্লিষ্ট আইনগুলোকে শক্তিশালী করতে সুপারিশ করা হয়েছে উল্লেখ করে জানান, বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। গবেষণা প্রতিবেদন প্রকাশ। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা যেন চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর করা হয়, সেই আবেদন করেছেন বিএনপির মহাসচিবের আইনজীবী জয়নুল আবেদিন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া রায়ে প্রতারণা করা হয়েছে, দেশি বিদেশি যে কোনো আদালতে তা বাতিল হয়ে যাবে। এর আগে মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে 7ম দিনের আপিল শুনানি শুরু হয়। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত, দেয়া হয় আপিলের অনুমতি। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ। আবু সাইদ হত্যা মামলায় টানা 3 নির্ধারিত তারিখে সাক্ষী হাজির করতে না পারা প্রসিকিউশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। মঙ্গলবার আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন থাকলেও সাক্ষী হাজির না হয় পরবর্তী দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে 10 নভেম্বর। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 1। এই মামলায় 5 আসামির বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। প্রেস ক্লাবের সামনে সড়ক যেন আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। চলছে একের পর এক আন্দোলন। মঙ্গলবার সকাল থেকেও চলছে আন্দোলন। নানা দাবি নিয়ে 23তম দিনের মতো আন্দোলন চলছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। সে সঙ্গে এক দফা দাবিতে 3য় দিনের মতো চলছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের আন্দোলন। আর প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে 10ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। বিস্তারিত দেখুন ইউসুফ ভুঁইয়ার রিপোর্টে। শিক্ষকদের আন্দোলনে উত্তাল প্রেস ক্লাব চত্বর। নন এমপিওভুক্ত শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার এক দফা দাবিতে 3য় দিনের মতো চলছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকে শিক্ষকরা। তারা বলছেন, বারবার আশ্বাস দিয়েও পূরণ করা হয়নি তাদের দাবি। আমাদের দাবি হলো সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো স্বীকৃত আছে সব একযোগে এমপিও দিতে হবে। বৈষম্য মুক্ত একটা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমরা চাই। আমাদের মৌলিক অধিকার, মূল দাবি হচ্ছে নন এমপিও স্বীকৃত সকল প্রতিষ্ঠান স্বীকৃতিপ্রাপ্ত এমপিওভুক্ত করা। এদিকে 5ম দফা দাবিতে টানা 23 দিনের মতো প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রায় 12,000-এর অধিক প্রতিষ্ঠান এমপিওর আবেদনের গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের জানুয়ারি মাসে জাতীয়করণের ঘোষণা দিচ্ছে, কিন্তু এখনো আমাদের বাস্তবায়ন করা নাই। আমাদের আন্দোলন যতক্ষণ না আমরা সমস্ত মাদ্রাসার গণবিজ্ঞপ্তিতে এমপির আবেদন, অনলাইন আবেদনের চিঠি না পাই, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তি দাবিতে 10ম দিনের মতো প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। আমাদের প্রতিবন্ধী স্কুলগুলো স্বীকৃতি এবং এমপিও দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই কমিটমেন্ট উনি বাস্তবায়ন না করবেন, প্রজ্ঞাপন আমাদের হাতে না আসবে, ততক্ষণ পর্যন্ত অব্যাহতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলতে থাকবে। দ্রুত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে আন্দোলনরত শিক্ষকরা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। দর্শক, শিক্ষকদের আন্দোলনের আরো খবর জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, কোন কোন শিক্ষকরা কি কি দাবি জানিয়েছেন বিস্তারিত আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে
প্রেস ক্লাবের যে সামনে চত্বরটি রয়েছে সড়কটি, সেই সড়কটি আসলে আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে পরিণত হয়েছে। আমরা সকাল থেকে দেখতে পেরেছি আসলে 3টি শিক্ষকদের আলাদা আলাদাভাবে 3টি আন্দোলন চলছে প্রেস ক্লাবের সামনে। আমার পিছনে যে আন্দোলনটি চলছে সেটি হচ্ছে নন এমপিভুক্ত যে শিক্ষক পরিষদ রয়েছে তাদের আন্দোলন। তারা এক দফা দাবিতে এখানে আন্দোলনের জন্য এসেছে। তাদের এক দফা, সে এক দফাটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের এমপিভুক্ত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এখানে সারা বাংলাদেশের যে বেসরকারি যে শিক্ষকরা যে রয়েছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের যে ব্যানার, সেই ব্যানারের মাধ্যমে তারা এই আন্দোলনটি করছেন। তাদের আসলে স্বীকৃতিপ্রাপ্ত সকল এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও এমপিওভুক্ত যে শিক্ষক সেইটার দাবিতে তাদের এই আন্দোলন। সেই সঙ্গে আসলে এখানে 23তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা, এবং সেই সঙ্গে 10তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনার দশমতম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রতিবন্ধী শিক্ষকদের যে এমপিভুক্ত দাবিতে সেটিও। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, নন এমপিভুক্ত যে ঐক্য পরিষদ রয়েছে সেটি ইতিমধ্যে আসলে তাদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছে, এবং সেখান থেকে এখন পর্যন্ত তারা কোনো ধরনের আপডেট আসেনি। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, তারা যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আসলে তারা এখান থেকে যমুনা অভিমুখে পদযাত্রা রওনা হবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগেই তাদের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখি যে 3টি আন্দোলন চলছে, সে 3টি আন্দোলনে আসলে প্রেস ক্লাবের সামনে যে সড়কটি, সেই সড়কটি ফুটপাত যেটি দিয়ে মানুষ আসলে চলাফেরা করে, সেই সড়কটি অবরোধ করে রেখেছে এখন পর্যন্ত তারা। তবে কিছুক্ষণ পরেই তাদের এই পদযাত্রা যমুনা অভিমুখে যাত্রা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এ ছিল আসলে প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ শিক্ষক আন্দোলনের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। প্রেস ক্লাবের সামনে থেকে আন্দোলনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি। মঙ্গলবার সকাল 11টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও মিশরের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিষয় সহ দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সহ অন্যান্যরা। সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও গণতান্ত্রিক বন্ধন সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করে। 582 কোটি টাকা মূল্যের সরকারি সার আত্মসাতের মামলায় নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটির পরিচালক রফিকুজ্জামান রুমি এই মামলা তদন্ত করেন। কামরুল আশরাফ খান পটন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন মেসার্স পটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক সাদাত হোসেন, উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন ও খুলনা প্রতিনিধি আতাউর রহমান। দুদকের চার্জশিটে বলা হয় 2021-22 সালে বিসিআইসি মধ্যপ্রাচ্য থেকে ইউরিয়া আমদানি করে। চুক্তি অনুযায়ী তাদের 2,15,377 টন সার গুদামে পৌঁছানোর কথা ছিল, কিন্তু তারা সরবরাহ করে 1,43,576 টন সার, বাকি 71,801 টন সার আত্মসাৎ করে, যার বাজার মূল্য প্রায় 582 কোটি টাকা।